ধরুন আপনার একটা প্রপার্টি খালি পড়ে আছে। এখন আপনি ভাবছেন এটাকে কিভাবে একটা মানি মেকিং মেশিনে পরিণত করা যায়, তাই না? আপনার সামনে পথ মূলত দুটো: স্বল্পমেয়াদী ভাড়ার আকর্ষণীয় জগৎ, নাকি দীর্ঘমেয়াদী লিজের সেই প্রেডিক্টেবল বা স্থিতিশীল রাস্তা। আপনার জন্য কোনটা সেরা, সেই সিদ্ধান্ত নিতেই আজকের এই বিশ্লেষণ। আসলে রিয়েল এস্টেট থেকে টাকা আয় করার জন্য এই সিদ্ধান্তটা কিন্তু খুবই জরুরি, কারণ আপনার বিনিয়োগের লক্ষ্য আর ব্যক্তিগত পছন্দের ওপর ভিত্তি করেই কিন্তু সঠিক পথটা বেছে নিতে হবে। তাহলে চলুন একদম মূল প্রশ্নে চলে যাই। আর আমি বলতে পারি, এই পুরো আলোচনাটা শোনার পর আপনার মনে শুধু একটা ধারণা তৈরি হবে না, বরং নিজের জন্য কোনটা ঠিক সেই সিদ্ধান্ত নেওয়ার একটা আত্মবিশ্বাসও চলে আসবে। তো অপশন মূলত দুটো: এক, স্বল্পমেয়াদী ভাড়া, যা আমরা প্রায় এওবিএনবি এর মতো প্ল্যাটফর্মে দেখি, আর দুই, দীর্ঘমেয়াদী লিজ, যেটা আমাদের দেশের খুবই পরিচিত একটা ভাড়ার মডেল। বিষয়টাকে যদি আরেকটু সহজ করে বুঝতে চাই, তাহলে এই তুলনাটা কিন্তু দারুণ। দীর্ঘমেয়াদী লিজ হলো একটা চাকরির মতো, যেখানে আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট বেতন বা আয় পাচ্ছেন। অন্যদিকে স্বল্পমেয়াদী ভাড়া হলো নিজের ব্যবসার মতো, যেখানে আয় অনেক বেশি হতে পারে, কিন্তু সেই সাথে ঝুঁকি আর খাটুনিও অনেক বেশি। স্বল্পমেয়াদী ভাড়া বা এসটিআর বলতে আমরা সাধারণত বুঝি সেই সব প্রপার্টি যেগুলো পর্যটক বা অল্প সময়ের জন্য শহরে আসা মানুষদের জন্য ভাড়া দেওয়া হয়, যেমন ধরুন ভেকেশন রেন্টাল বা ফার্নিশড অ্যাপার্টমেন্ট। বাংলাদেশে এই ধরনের ফার্নিশড অ্যাপার্টমেন্টের তথ্যের জন্য বাংলামার্ট.com বা hotels.com বিডির মতো প্ল্যাটফর্মগুলো কিন্তু বেশ কাজে দেয়। আর দীর্ঘমেয়াদী লিজ বা এলটিআর, এটা তো আমাদের দেশের সবচেয়ে পরিচিত একটা সিস্টেম। এখানে একজন ভাড়াটিয়া একটা লম্বা সময়ের জন্য চুক্তি করে থাকেন, যা একজন মালিকের জন্য বেশ স্থিতিশীল একটা আয়ের উৎস। এই দুটো মডেলের মধ্যে পার্থক্যগুলো কিন্তু বেশ মজার। দেখতে গেলে প্ল্যাটফর্ম, চুক্তির ধরন, আয়ের নিশ্চয়তা আর ম্যানেজমেন্টের দিক থেকে দুটো রাস্তা যেন একদমই আলাদা। এসটিআরে সবকিছুই অনেক বেশি ডাইনামিক, আর এতে মালিকের অনেক বেশি সক্রিয় থাকতে হয়। আচ্ছা, এবার আসা যাক সেই অংশে যার জন্য সবাই অপেক্ষা করছেন: টাকা। কোন মডেলে বেশি আয় করা সম্ভব? প্রথম দেখাতে উত্তরটা বেশ সোজাই মনে হতে পারে। এই গ্রাফটা দেখলেই কিন্তু বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে যায়। এই যে নীল লাইনটা দেখছেন, এটা হলো স্বল্পমেয়াদী ভাড়ার আয়। দেখুন, বছরের কিছু সময়ে, বিশেষ করে যখন ছুটির মৌসুম থাকে, তখন আয়টা কেমন লাফে উপরে উঠে গেছে। আর ধূসর লাইনটা হলো দীর্ঘমেয়াদী ভাড়ার স্থির আয়, যেটা সারা বছর প্রায় একই রকম থাকে। একবার ভেবে দেখুন তো, পিক সিজনে, মানে যখন চাহিদা সবচেয়ে বেশি, তখন স্বল্পমেয়াদী ভাড়ার আয় দীর্ঘমেয়াদী লিজের থেকে প্রায় ৮০%, মানে ৮০% পর্যন্ত বেশি হতে পারে। এটা কিন্তু অনেক বড় একটা পার্থক্য। তো এত বিশাল আয়ের কথা শুনে মনে হতেই পারে, আরে স্বল্পমেয়াদী ভাড়াই তো সেরা অপশন, তাই না? কিন্তু এখানেই গল্পের শেষ নয়। আসল টুইস্টটা তো এখনও বাকি। কারণ এই বেশি আয়ের পেছনে কিন্তু কিছু লুকানো খরচও আছে। চলুন এবার সেই দিকগুলো একটু দেখি, যেগুলো আমরা প্রায় হিসেবে ধরি না। প্রশ্নটা হলো, এই যে বাড়তি আয় হচ্ছে, তার পুরোটাই কি পকেটে থাকছে, নাকি এর একটা বড় অংশ অন্য কোথাও খরচ হয়ে যাচ্ছে? আর এখানেই আসল চমকটা। দেখুন, স্বল্পমেয়াদী ভাড়ার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা, মেরামত, মার্কেটিং আর ম্যানেজমেন্টের খরচ কিন্তু অনেক বেশি। কারণ ঘন ঘন গেস্ট বদল মানেই বারবার ঘর পরিষ্কার করা, আসবাবপত্রের যত্ন নেয়া আর নতুন গেস্ট আনার জন্য মার্কেটিং করা। এসবের পেছনেও কিন্তু বেশ ভালোই খরচ আছে। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? ব্যাপারটা এমন যে স্বল্পমেয়াদী ভাড়ায় বেশি টাকা আয়ের সুযোগ আছে ঠিকই, কিন্তু এর জন্য সময়, খাটুনি আর খরচও অনেক বেশি। অন্যদিকে দীর্ঘমেয়াদী লিজে ঝামেলা কম, একটা নিশ্চিত আয় আছে, যদিও সে আয়টা তুলনামূলকভাবে কম। তো আমরা দুটো মডেলের ভালো মন্দ দুটো দিকই দেখলাম। এখন প্রশ্ন হলো, আপনার জন্য কোনটা সেরা হবে? সিদ্ধান্তটা কিভাবে নেবেন? প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো, আপনার প্রপার্টিটা ঠিক কোথায়? যদি কোনো ট্যুরিস্ট স্পট বা বড় কোনো বাণিজ্যিক এলাকার কাছে হয়, তাহলে স্বল্পমেয়াদী ভাড়ার চাহিদা অনেক বেশি থাকবে, আর না হলে দীর্ঘমেয়াদী লিজই হয়তো বেশি লাভজনক।
এর পরের প্রশ্নটা নিজেকেই করতে হবে, আপনি এই কাজে নিজে কতটা সময় দিতে পারবেন। যদি আপনার লক্ষ্য হয় কম পরিশ্রমে একটা নির্দিষ্ট আয়, তাহলে হয়তো দীর্ঘমেয়াদী লিজ আপনার জন্য ভালো অপশন। আর সব শেষে আপনার আর্থিক মানসিকতা কেমন? আপনি কি প্রতি মাসে একটা নিশ্চিত আয় চান, নাকি একটু ঝুঁকি নিয়ে বেশি আয়ের চেষ্টা করতে চান? এটা পুরোপুরি আপনার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করবে। দেখুন, শেষ পর্যন্ত একজন স্মার্ট ইনভেস্টর কিন্তু শুধু অনুমানের উপর ভরসা করেন না। তিনি ডেটা দেখেন, বিশ্লেষণ করেন এবং তারপর নিজের জন্য সবচেয়ে ভালো পথটা বেছে নেন। তাই যে কোনো একটা কৌশল বেছে নেওয়ার আগে এই কয়েকটা জিনিস অবশ্যই ভেবে দেখা উচিত। আপনার এলাকায় চাহিদা কেমন? আপনার নিজের ম্যানেজ করার ক্ষমতা কতটুকু? স্থানীয় নিয়মকানুনগুলো কি বলছে? আপনার আর্থিক লক্ষ্যটা কি? আর আপনি ঠিক কতটা ঝুঁকি নিতে রাজি আছেন? তাহলে মূল কথাটা হলো, এমন কোনো এক মাপের পোশাকের মতো সমাধান নেই যা সবার জন্য কাজ করবে। সেরা কৌশল সেটাই যেটা আপনার পরিস্থিতি, আপনার লক্ষ্য আর আপনার সাথে খাপ খায়। তাই প্রশ্নটা আসলে এটা নয় যে কোনটা বেশি ভালো। আসল প্রশ্নটা হলো, আপনি নিজে কোন ধরনের বিনিয়োগকারী। আর এই প্রশ্নের উত্তরটা যখনই আপনি খুঁজে পাবেন, তখনই আপনার জন্য সঠিক পথটাও পরিষ্কার হয়ে যাবে।